নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা গহন যামিনী থেকে রহস্যভেদী বাসবেরই একটি গল্প। প্রথম গল্পটি আপনাদের আমি শুনিয়েছি। আজ শোনাতে চলেছি বাসবেরীর দ্বিতীয় গল্প, দ্বিতীয় গল্পটির প্রথম পর্ব। আসুন শুরু করি আজকের গল্প পাঠ। অনুতোষ মিত্রর অফিস থেকে বাসব সোজা বাড়ি ফিরে এসেছিল। ধকল কম গেল না। আজ সকাল থেকেই ছুটোছুটির অন্ত ছিল না। যা হোক, তদন্তের কুলে একটু তাড়াতাড়ি পৌঁছানো গেছে, তবু মনটা একটু ভারী হয়ে রয়েছে। কুন্তলা মুখার্জির মতো মহিলা হত্যাকারী না হলেই যেন খুশি হতো। সোফায় গা ঢেলে দিল বাসু। শৈবাল সেন্টার টপের ওপর পেশেন্স খেলছিল। কতক্ষণ এসেছো ডাক্তার? শৈবাল মুখ না তুলেই বলল, আধ ঘন্টা টাক। তোমার কতদূর? তদন্ত শেষ, গলাটা একটু ভিজিয়ে নি, তারপর তোমাকে বলছি সব কথা। বাহাদুর! বাহাদুর আসবার আগেই টেলিফোন বেজে উঠল। ট্রান্স সিগন্যাল। বাসু দ্রুত ফোন স্ট্যান্ডের কাছে গেল। রিসিভার তুলে নিতেই অপারেটর জানালো মাঝল থেকে সৈকত নাগচৌধুরী কথা বলতে চাইছেন। হ্যালো, বাসব কথা বলছি। বহুদিন পরে, কি বলো? 3 কুড়ি হলো ইংল্যান্ড থেকে ফিরেছি, কলকাতা হয়েই এলাম। সময় কম থাকায় তোমার সঙ্গে দেখা করতে পারিনি, কিছু মনে করো না। তাতে কি হয়েছে? এবার কলকাতা এলে কিন্তু তুমি এখন ফ্রি আছো কিনা জানতে চাই। তা আছি, কেন বলো তো? সৈকতের হাসি ভেসে এলো। বাঁচা গেল, আগামী পরশু ওখান থেকে তুমি রওনা হচ্ছ তুফান এক্সপ্রেসে, মনে থাকবে তো? ব্যাপারটা কি, অনেকেই আসছেন, বাবা সকলকে নিয়ে আনন্দে কয়েকদিন কাটাতে চান, এই আর কি। কি হে, হাসছো তো? তোমার ঘোড়ায় লাগাম দেওয়া স্বভাবটা আজও গেল না। অনেকদিন কলকাতা থেকে বেরোয়নি, এটাও একটা কথা। তাছাড়া তোমার সঙ্গে বহুদিন পরে দেখা হবে। ঠিক আছে, আসছি। পরশু তুফান এক্সপ্রেস, অন্যান্য অতিথিরাও ওই ট্রেনে আসছেন। এখন ছাড়ছি, দেখা হলে অনেক কথা হবে। বাসু রিসিভার নামিয়ে রাখল। সৈকত এবং মাঝুল শহরটির পরিচয় দেওয়া বোধহয় অপ্রাসঙ্গিক হবে না। মাঝুলকে ঠিক শহর বলা যায় না, আবার গ্রামও নয়। শহর ও গ্রামের মাঝামাঝি একটা জায়গা করে নিয়েছে বিহারের এই জনপদটি। মাঝুলের চারিদিকেই পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে এগিয়ে গেছে মুঙ্গের পাটনা হাইওয়ে। হাইওয়ে দুপাশে দেবদারুর সমারোহ। তাছাড়া পাহাড়ের তরাই অঞ্চলে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে আছে অজস্র মেহগিনি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মাঝুল ক্রমেই সমস্ত ভারতের স্বাস্থ্য সঞ্চয়কারীদের কাছে লোভনীয় হয়ে উঠছে। অক্টোবর মাস থেকে এখানে জনসমাগম আরম্ভ হয়। এই মিছিল চলে মার্চ মাস পর্যন্ত। এই কমাসে মাঝলে ভারতের সমস্ত প্রান্তের মানুষকেই দেখা যায়। দেখা যায় ব্রিচেস বা কাউবয় ট্রাউজার পরে বাঙালিরা চলেছেন বন্দুক হাতে নিয়ে শিকারের সন্ধানে, অথবা দেখা যাবে প্রাকৃতিক লেকে হালকা নৌকো ভাসিয়ে প্রতিযোগিতায় মেতেছেন পাঞ্জাবের অধিবাসীরা। হোটেলের বারান্দায় বা পাহাড়ের কোলে হ্যারিংটন চেয়ারে চোখ বুজে বসে স্বাস্থ্যকর হাওয়ায় অবগাহন করছেন এরকম বহু মহারাষ্ট্রীয় অধিবাসীকে দেখা যাবে যে কোনো শীতকালে মাঝলে গেলে। অবশ্য মাঝলের এই সুনাম খুব বেশি দিনের নয়। মাত্র বছর 30 আগে বিহারের লোকেরাও এই অঞ্চলের নাম জানতেন না। মুঙ্গের জেলার শেষ প্রান্তে মাঝল, এরপরই আরম্ভ হয়েছে পাটনা জেলা। ডেভিড স্টকপোর্ট ছিলেন তখন মুঙ্গেরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। শিকারের প্রতি তার অত্যন্ত ঝোঁক ছিল। প্রায়ই যেতেন নিজের প্রিয় মার্টিন হেনরি রাইফেলটা কাঁধে ঝুলিয়ে শিকার করতে এখানে ওখানে। গোটা 15 বাঘের তিনি ভবলীলা সাঙ্গ করেছিলেন। হায়না, হরিণ আর ভাল্লুক যে কত মেরেছিলেন তা গুণে বলা শক্ত। তিনি একদিন শিকার করতে গিয়ে মাঝলে কয়লার সন্ধান পেলেন। তার ধারণা হলো এখানে বহু সহস্র একর জুড়ে কয়লার স্তর রয়েছে। এর পরের ইতিহাস সংক্ষিপ্ত। মুঙ্গেরে ফিরেই এই সংবাদ নিজের উপরওয়ালাকে জানালেন ডেভিড স্টকপোর্ট। সরকারের টনক নড়ল, এক্সপার্টরা এলেন এবং পরিশেষে ডেভিড স্টকপোর্টের কথাই সত্য প্রমাণিত হলো। কিন্তু অসুবিধা দেখা দিল এরপর। কোনো বিদেশি ফার্মই এই অঞ্চল থেকে কয়লা তুলতে সম্মত হলেন না। কারণস্বরূপ তারা বললেন পাথর কেটে কয়লার স্তর বার করা অত্যন্ত ব্যয়বহুল,
দ্বিতীয়ত, রেলপথ না থাকায় ব্যবসা মোটেই লাভজনক হবে না। পরিস্থিতি যখন প্রায় অচল অবস্থায় এসে দাঁড়িয়েছে, তখন রণদাকান্ত রঙ্গমঞ্চে উপস্থিত হলেন। সরকারের কাছ থেকে ওই অঞ্চলটি ইজারা নিয়ে কয়লা তোলার কাজে আত্মনিয়োগ করলেন। 3 পুরুষের পাটের ব্যবসায় অর্জিত অপর্যাপ্ত অর্থ উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন রণদাকান্ত নাগচৌধুরী। সহস্র রকমের বয়ে যাওয়ার পথ থাকা সত্ত্বেও টাকাগুলো নিয়ে বয়ে যাননি তিনি। তবে কেন জানা যায় না, পাটের ব্যবসা ছেড়ে কয়লার ব্যবসায় মন দিয়েছিলেন। ঝরিয়ার কয়লা ক্ষেত্রে এক সাহেবের কাছ থেকে কিনেছিলেন কয়লার খনি। যাই হোক, মাঝুরের কয়লা অঞ্চলেরও তিনি কর্তা হয়ে বসলেন এবং বিদেশি কোম্পানির ক্যালকুলেশনকে ভুল প্রতিপন্ন করে দিন দিন তিনি নিজের ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুললেন। এরপর কত বছর কেটে গেছে। কয়লার খনি নিয়েই শুধু ব্যস্ত থাকেননি রণদাকান্ত, স্থানীয় অধিবাসীদের প্রতি নজর দিয়েছেন। মাঝুলকে মনোরম করবার চেষ্টায় সর্বদা ব্যাপৃত থেকেছেন। তিনি এখানে প্রতিষ্ঠিত করেছেন হাসপাতাল, পার্ক, রাস্তাঘাট, আরো কত কি। হঠাৎ কিভাবে যেন স্বাস্থ্যকর স্থান হিসেবে মাঝুলের নাম ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। তারপর থেকেই জলস্রোতের মতো প্রতি বছর এখানে লোক আসছে বেড়াতে। যৌবনে সে উদ্দামতা আর নেই রণদাকান্তর। বুড়ো হয়ে গেছেন। ধপধপে সাদা না হলেও তার মাথার চুল বিশেষ কালো নেই। বলিষ্ঠ দেহ এখন বেশ কিছুটা শীর্ণ। আজীবন সুখী এই মানুষটির মুখের উপর এখন ছেয়ে রয়েছে ক্লান্ত ছায়া। আরো কিছুদিন স্বাস্থ্য সম্পদে উজ্জ্বল হয়ে থাকতেন তিনি হয়তো, যদি সুজাতা তাকে ছেড়ে না যেতেন। রণদাকান্তর জীবনে এই একটি মাত্র ট্র্যাজেডি। স্ত্রী সুজাতাকে তিনি ধরে রাখতে পারেননি। সৈকতে যখন মাত্র 10 বছর বয়স, তখন রণদাকান্তকে ছেড়ে চলে গিয়েছিলেন সুজাতা। 10 বছরের সৈকত এখন 28 বছরের পূর্ণ যুবা। কলকাতা থেকে সায়েন্স গ্র্যাজুয়েট হয়ে ইংল্যান্ডে গিয়েছিল মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়তে। দিন 10 হলো ভারতে ফিরেছে। মাঝুলেই আছে এখন। সৈকতেই রণদাকান্তর একমাত্র সন্তান। সন্ধ্যা তখন হয়। ড্রয়িং রুমের কোচে গা এলিয়ে দিয়ে রণদাকান্ত নাগচৌধুরী একটা ফর্দ দেখছিলেন। কাছেই বিনীতভাবে দাঁড়িয়েছিল তার একান্ত সচিব সরোজ রুদ্র। এই শিক্ষিত উদ্বাস্তু যুবককে কলকাতা থেকে সংগ্রহ করেছিলেন তিনি। ফর্দটা ভালো করে দেখে নিয়ে সরোজের দিকে এগিয়ে ধরে রণদাকান্ত বললেন, ঠিক আছে, অতিথিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। বাড়িতেই সকলের স্থান সংকুলন হয়ে যাচ্ছে না গেস্ট হাউসের ব্যবস্থা করতে হবে? সরোজ বলল, বাড়িতেই সকলের স্থান সংকুলন হয়ে যাবে। ভালো, কালই তো সকলে আসছে, তাই না? আগে হ্যাঁ, সন্ধ্যা 7টার সময় তুফান এক্সপ্রেসে সকলে মোকামা এসে পৌঁছবে। রণদাকান্ত সিগারেট ধরালেন। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, 2খানা গাড়ি নিয়ে তুমি অপেক্ষা করবে ওখানে ওদের জন্য। গোটা কয়েক ব্ল্যাঙ্কেট সঙ্গে নিয়ে যেতে ভুলো না, নইলে এই ঠান্ডায় গেস্টদের এতটা পথ মোটরে আসতে কষ্ট হবে। তুমি এখন যাও সরোজ। সরোজ ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। রণদাকান্ত আবার বললেন, সৈকতকে পাঠিয়ে দিও গিয়ে। সরোজ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নাগচৌধুরী সুজাতার অয়েল পেন্টিং এর দিকে তাকিয়ে রইলেন। নামী শিল্পীর আঁকা চিত্রটি অদ্ভুত প্রাণবন্ত। সুজাতা হাসছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলেই অন্যদিকে মুখ ফিরে নিলেন রণদাকান্ত। আজ সুজাতা বেঁচে থাকলে কত সুখী হতেন। তার আদরের সৈকত বিলেত থেকে ইঞ্জিনিয়ার হয়ে ফিরেছে। শুধু কি তাই, তার বিয়ের ব্যবস্থাও পাকাপাকি করে ফেলেছেন রণদাকান্ত। ছোটখাটো উৎসবের আয়োজনও করেছেন। কলকাতা থেকে কয়েকজন পরিচিত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসবার জন্য। তারা আসছেন কাল সন্ধ্যায় তুফান এক্সপ্রেসে। সৈকতের ভাবী স্ত্রী সুচেতাও আসছে ওই সঙ্গে। রণদাকান্ত ছেলেকে অত্যন্ত স্বাধীনতা দিয়ে মানুষ করেছেন। কৈশোর অতিক্রম করবার পর থেকেই তার সঙ্গে ব্যবহার করেছেন বন্ধুর মতো। ইংল্যান্ডে যাওয়ার আগেই নিজের মনের কথা তার কাছে প্রকাশ করেছিল সৈকত। পাঠ্য জীবনে সুচেতার সঙ্গে পরিচিত হয়েছিল ও। সেই পরিচয় অন্তরঙ্গতায় পরিণত হতে খুব বেশি সময় নেয়নি। ছেলের আকাঙ্ক্ষার অন্তরায় হয়ে দাঁড়াতে চাননি রণদাকান্ত। কেনই বা দাঁড়াবেন? সৈকতকে তিনি জানিয়েছিলেন ইংল্যান্ড থেকে ও ফিরে এলেই ওদের বিয়ের ব্যবস্থা তিনি করবেন। মেয়েটিকে রণদাকান্ত দেখেছেন,
পছন্দ হয়েছে তার, বেশ শ্রীময়ী সুচেতা। অবশ্য অতিথিদের কাছে ভেঙে কিছু জানানো হয়নি। তাদের ধারণা, অতীতে কয়েকবার যেমন রণদাকান্ত সকলকে স্বীকার করবার জন্য ডেকেছেন, এবারকার আমন্ত্রণও বুঝি সেই গোছেরই কিছু। সৈকত ঘরে প্রবেশ করল। একহারা লম্বা চেহারা, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, সুশ্রী মুখ। আমায় ডাকছো বাবা? চিন্তা স্রোতে বাধা পড়ল রণদাকান্ত। তিনি বললেন, হ্যাঁ বসুন, কথা আছে। বিশম্পিল গতিতে ধীরে ধীরে তুফান এক্সপ্রেস মোকামা স্টেশনে প্রবেশ করল। আসানসোল ছাড়বার পরেই কিছু লেট হয়ে গিয়েছিল। তুফান অবশ্য মোকামায় ইন করেছে রাইট টাইমেই। সরোজ একাই আসেনি অতিথিদের অভ্যর্থনা করে নিয়ে যেতে, সৈকতও এসেছে। একে একে নেমে এলেন সকলে। তিনখানা প্রথম শ্রেণীর কামরা থেকে তারা নামলেন। ট্রেন থেকে প্রথমে যিনি নেমে সৈকতকে জড়িয়ে ধরেছিলেন তিনি ডাক্তার দিবাকর গুপ্ত। তারপর প্ল্যাটফর্মের উপরেই অভিনন্দনের বন্যা বয়ে গেল। সস্ত্রীক প্রশান্ত রায়, অরবিন্দ দত্ত, রত্না দেবী, রজত ভৌমিক সকলেই ইংল্যান্ড থেকে যোগ্যতার সঙ্গে মাইনিং ডিগ্রি নিয়ে আসার জন্য অভিনন্দন জানালেন সৈকতকে। সুচেতা মুখে কিছু বলল না, মিষ্টি করে হাসল শুধু। সব শেষে ট্রেন থেকে নামল বাসু। বাসুকে ট্রেন থেকে নামতে দেখে সৈকত বলল, আমি ভাবলাম তুমি বুঝে আর এলে না। কেন, তোমার এই ধারণা হবার কারণ? তুমি হলে গোয়েন্দা মানুষ, হয়তো আমাকে ফোনে কথা দেবার পরই কোনো রহস্যজনক কেস তোমার হাতে এলো, তুমিও ছুটলে সেই রহস্যের পিছনে। পাইপ ধরাতে ধরাতে বাসু বলল, কার্যক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেরকম কোনো ঘটনা ঘটেনি। ভালো কথা, এখানে আমার জন্য কোনো রহস্য পেতে নেই তো? সহাস্যে সৈকত বলল, নিশ্চিন্ত থাকতে পারো, এই ব্যতিব্যস্ত হয়ে ওঠো, এরকম কোনো ঘটনা নিশ্চয়ই ঘটবে না এখানে। স্টেশনের বাইরে দুখানা মোটর অপেক্ষা করছিল। দু দলে বিভক্ত হয়ে অতিথিরা বসলেন দুখানা গাড়িতে। চওড়া অ্যাসফল্টে মোড়া রাস্তার উপর দিয়ে ছুটে চলল গাড়ি দুটো। আরোহীরা সকলেই নিজের পায়ের উপর কম্বল ফেলে দিয়েছেন। গায়ে গরম কাপড় রয়েছে, তবুও প্রচন্ড ঠান্ডায় প্রত্যেকের শরীর কুঁকড়ে আসছে। প্রায় 10টার সময় মাঝহলে পৌঁছলেন সকলে। বাসুক গাড়ি থেকে নেমেই চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে দিল। রণদাকান্ত নাগচৌধুরী শুধু কীর্তিমানই নন, রুচিবানও বটে। মার্বেলে মোড়া তার বিরাট প্রাসাদ দেখলে এ কথা স্বীকার না করে উপায় নেই। প্রাসাদের সামনে সযত্নে লালিত সুন্দর ফুল বাগান। বাগান ও প্রাসাদকে ঘিরে রেখেছে গ্রানাইটের স্ল্যাব দেওয়া সুদৃশ্য বাউন্ডারি ওয়াল। পার্লারেই অপেক্ষা করছিলেন রণদাকান্ত। অতিথিদের স্বাগত জানালেন। কুশল প্রশ্ন বিনিময় হল। দীর্ঘ ট্রেন ভ্রমণে সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। আলাপ আলোচনা খুব বেশি দূর অগ্রসর হল না। গৃহকর্তার অনুরোধে তারা তাড়াতাড়ি আহার সেরে নিয়ে নিজের নিজের নির্দিষ্ট ঘরে গেলেন বিশ্রাম করতে। পরের দিন সারাটা দুপুর বাসু ও সৈকত একই সঙ্গে রইল। মাঝুরে যত্রতত্র ঘুরে বেড়ালো দুজনে। খনি অঞ্চলেও গেল। কি পদ্ধতিতে কয়লা তোলা হয় তার নিখুঁত বর্ণনা দিল ওকে সৈকত। বাসুবের কাছে সমস্তই নতুন অভিজ্ঞতা। অতিথিদের মধ্যে ডাক্তার দিবাকর গুপ্ত সারাটা দুপুর সঙ্গে নিয়ে আসা মোটা একটা ডাক্তারি বই পড়ে কাটালেন। রজত ভৌমিক শিল্পী, ওয়াটার কালারে নাগ চৌধুরীদের মার্বেল প্রাসাদের ছবি আঁকলেন বসে বসে। তার ইচ্ছে আছে যাবার সময় ছবিখানা প্রেজেন্ট করে যাবেন রণদাকান্তকে। অরবিন্দ দত্ত, প্রশান্ত রায় লাঞ্চ সেরেই বন্দুক কাঁধে ঝুলিয়ে বেরিয়েছে। বিগ গেমের সন্ধানে অবশ্য নয়। জঙ্গল হাজার গভীর হলেও এই দুপুরবেলা বিগ গেমের সন্ধান পাওয়া একরকম অসম্ভব। তারা প্রাকৃতিক লেকের দিকেই গেলেন, যদি গোটা কয়েক নাকটা মারতে পারেন। বিছানায় কয়েকবার এপাশ ওপাশ করে সুচেতা মিসেস রায়ের ঘরে গেল। তিনি তখন জানলার ধারে দাঁড়িয়ে আনমনে তাকিয়েছিলেন বাইরের দিকে। দুপুর কেটে গেল দুজনের গল্পের মধ্য দিয়ে। গল্পের ফাঁকে ফাঁকে যে সুচেতা আনমনা হয়ে পড়েনি তা নয়। এখনো পর্যন্ত সৈকতের সঙ্গে তার নিরিবিলিতে দেখা হয়। কোথায় যে টোটো করে ঘুরে বেড়াচ্ছে কে জানে।
রত্নাদেবীও সারাটা দুপুর কাটালেন নিজের ঘরে। রাত্রে তার ভালো ঘুম হয়নি। দুপুরে টানা ঘুম দিয়ে শরীরটাকে চাঙ্গা করে নিলেন। বিকেলে চায়ের টেবিলে সকলে জড়ো হলেন। চা পর্ব শেষ হবার পর আবার ছিটকে পড়লেন এদিকে ওদিকে। রণদাকান্ত অবশ্য চায়ের টেবিলে উপস্থিত ছিলেন না। বেলা 10টার সময় খনিতে গিয়েছিলেন, এখনো ফেরেননি। বাড়ির পেছন দিকে ঝাড়ের পাশে গিয়ে বসল সুচেতা ও সৈকত। আমার কথা বুঝি তোমার মোটেই মনে পড়ছিল না? সুচেতার গলায় অভিমানের আমেজ। তোমার স্বভাব এই 3 বছরেও পাল্টালো না শুধু। অভিমান সব সময় নাকের ডগায়। মিছিমিছি অভিমানকে দোষ দিলে তো চলবে না মশাই। সারাটা দুপুর বাইরে ঘুরে না বেরিয়ে আমার সঙ্গে কিছুক্ষণ কাটাতে পারতে না বুঝি? পারতাম বই কি, কিন্তু বাসবকে নিয়ে না বেরুলেও তো ভালো দেখাতো না। হাজার হোক সে আমার পুরনো বন্ধু। ও সমস্ত কথা থাক, আমি তো ভেবেছিলাম তুমি নিজেই আসবে না। সুচেতা সৈকতের একটা হাত নিজের হাতে তুলে নিয়ে বলল, অবস্থা প্রায় সেই রকমই দাঁড়িয়েছিল। দাদা বললেন, সামনে পরীক্ষা, তোর গিয়ে কাজ নেই। শেষে অনেক কাঠখড় পুড়িয়ে তবে এসেছি। অরবিন্দদার পরীক্ষা পরীক্ষা বাতিক এখনো গেল না, যে তুমি কি এবছর পরীক্ষা দিতে পারবে? কেন? অল্প একটু হেসে সৈকত বলল, আমার কিন্তু মনে হয় পারবে না। কারণটা কি তাই বলো না বাবু। বাবা এত ঘটা করে সকলকে এখানে কেন ডেকে এনেছেন জানো? তোমারও আমার বিয়ের কথাটা সকলের সামনে পাকাপাকি করে ফেলবেন বলে। সুচেতা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। বিশাল চেহারার এক ভদ্রলোককে হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে দেখা গেল। কাছাকাছি এসে দুজনকে দেখে থতমত খেলেন ভদ্রলোক। দ্রুত গলায় বললেন, দুঃখিত, আপনারা এখানে আছেন জানতাম না। সৈকত উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি ম্যাথর আসার প্যাসেজ দিয়ে ভেতরে এলেন বটুকবাবু? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সারা গায়ে চোর কাটা লাগিয়ে ওইভাবে না এসে মেন গেট দিয়ে ভেতরে এলেই তো পারেন। চোর কাটা ছেয়ে যাওয়া নিজের কোটের দিকে তাকিয়ে সলজ্জ হেসে বটুকবাবু বললেন, একটু শর্টকাট হয়, তাই ওপর দিয়ে যাওয়া আসা করি। আপনারা কথাবার্তা বলুন, আমি চলি। ভদ্রলোক দ্রুত প্রস্থান করলেন। সুচিতা প্রশ্ন করল, কে উনি? বটুকচন্দ্র, এখানকার সানরাইজ হোটেলের মালিক। হোটেল খোলবার সময় বাবা ওকে আর্থিক সাহায্য দিয়েছিলেন, তাই আমাদের প্রতি ও সব সময় সবিনয় ভাব। চলো এবার এখান থেকে যাওয়া যাক, অন্ধকার হয়ে এলো। শীতকালে এখানে 5:30 বাজার সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায়। ওরা মন্থর পায়ে বাড়িতে ফিরে এলো। ড্রয়িং রুমে সকলে তখন সমবেত হয়েছে। রণদাকান্ত ফিরে এসেছেন কাজকর্ম সেরে। মুখে চুরুট গুজে কোচে গা এলিয়ে দিয়ে বারংবার দরজার দিকে তাকাচ্ছেন। বোধহয় সৈকতের অপেক্ষা করছেন। উর্দি পরা পেয়ারা কফি পরিবেশন করে গেল অতিথিদের। দরজা দিয়ে সৈকত আর সুচেতা ঘরে প্রবেশ করল। বসল দূরত্ব বজায় রেখে। অ্যাস্ট্রের ওপর চুরুটের টুকরোটা রেখে গলা ঝেড়ে নিয়ে রণদাকান্ত বললেন, তোমরা অনেকেই এর আগে কয়েকবার এখানে এসেছ। আমি শিকার পার্টির আয়োজন করেছি। কলকাতা থেকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি 20-25 জনকে। এবার তোমরা সংখ্যায় কম, তাছাড়া আমার বন্ধুস্থানীয় কেউ নেই তোমাদের সঙ্গে। তোমরা সকলেই সৈকতের বন্ধু কিংবা বিশেষ পরিচিত। ওর ইংল্যান্ড থেকে ফিরে আসার আনন্দে তোমাদের এখানে আহ্বান করেছি, এটা ঠিক। তবে আর একটা কারণ আছে। সে কারণটা কি তোমরা আন্দাজ করতে পারছো? গৃহকর্তার এই ধরনের প্রশ্ন শুনে সকলেই বিস্মিত হলেন। শুধু সুচেতা মুখ নিচু করে বসে রইল। রণদাকান্ত আবার বললেন, আমি কথাটা পরিষ্কার করে দিচ্ছি। অরবিন্দ, বোনের বিয়ের কোনো ব্যবস্থা করছো নাকি? সসংকোচে অরবিন্দ দত্ত বললেন, ও বিষয়ে তো আমার কোনো চিন্তা থাকার কথা নয়। তো আমি একটা ইশারা তোমাকে পূর্বেই দিয়ে রেখেছি, সন্দেহ নেই। তবু তুমি হলে গিয়ে মেয়ের ভাই, তোমার তো উচিত কথাটা আমাকে স্মরণ করিয়ে দেওয়া। যাক, তোমরা শুনলে খুশি হবে, অরবিন্দের বোন সুচেতাকে আমি পুত্রবধূ করব বলে স্থির করেছি। এই সংবাদে সকলেই আনন্দ প্রকাশ করলেন। সুচেতা ও সৈকত বিব্রত হয়ে পড়ল।
এই প্রসঙ্গ নিয়ে মিনিট 15 আলোচনা চলবার পর রণদাকান্ত প্রসঙ্গ পরিবর্তন করলেন। বললেন, সুবিখ্যাত রহস্যভেদী বাসবের সঙ্গে তোমাদের সকলেরই আলাপ হয়েছে। অল্প দিনের মধ্যেই বহু কেসে সাফল্য অর্জন করে খ্যাতিমান হয়েছে। আমি অনুরোধ করব, যদি নিজের অভিজ্ঞতার গল্প কিছু শোনায় তাহলে আমাদের এই সন্ধ্যা বেশ ভালোই কাটে। বটুচন্দ্র ড্রয়িং রুমেই ছিলেন। তিনি বললেন, নাগ চৌধুরী মশাই এ যথার্থই বলেছেন। গোয়েন্দা গল্প আমরা অনেক পড়েছি, কিন্তু সত্যিকারের গোয়েন্দা গল্প শোনার সুযোগ আমাদের কোথায়? ঘরের অন্যান্যরাও এই প্রস্তাবে সমর্থন জানালেন। বাসব আপত্তি করল না। একটু চুপ করে থেকে মনের মতো গুছিয়ে নিয়ে ও আরম্ভ করল। সম্প্রতি যে কেস সমাপ্ত করেছে তারই গল্প বলে যেতে লাগলো। সকলে একাগ্র মনে শুনছে। ঘণ্টাখানেক পার হয়ে গেল ক্রমে। বাসবের গল্প বলার মাঝেই হঠাৎ প্রশান্ত রায় উঠে দাঁড়ালেন। সকলেই অবাক হয়ে তাকালেন তার দিকে। পরিষ্কার গলায় প্রশান্ত রায় বললেন, গল্পে এইভাবে বাধা সৃষ্টি করায় আমি মর্মাহত। কাকাবাবু, আপনার একখানা গাড়ি কিছুক্ষণের জন্য আমার প্রয়োজন হবে। রণদাকান্ত দ্রুত গলায় বললেন, গাড়ি এত রাত্রে কোথাও যাবে নাকি? প্রশান্ত চশমাটা নিজের নাকের উপর ঠিক মতো বসাতে বসাতে বললেন, এক্ষুনি একবার পাটনা যেতে হবে। কাল সকালে যেও বরং, তাছাড়া ডিনার টাইম হয়ে এলো। আমার এখন না গেলেই নয়। 12টার মধ্যে ফিরতে পারবো আশা করি। মিসেস রায় এবার বলে উঠলেন, এখন তোমার যাওয়াটা কোনো মতেই উচিত হবে না। নতুন জায়গা, তাছাড়া। না না, তুমি বুঝছো না তন্দ্রা। এখন না গেলে আমার বিশেষ অসুবিধায় পড়তে হবে। উটিকোতে যে গাড়িখানা দাঁড়িয়ে রয়েছে আমি নিতে পারি কাকাবাবু? নিশ্চয়ই পারো। তোমার এই সময় পাটনা যাওয়াটা অবশ্য আমি অনুমোদন করছি না, তবে তুমি বলছো জরুরি কাজ রয়েছে, ড্রাইভারকে সঙ্গে নিয়ে যাও। আমি একাই যেতে পারবো, পথ হারাবার ভয় নেই। পিচটার রাস্তাটাই তো সোজা পাটনা চলে গেছে। কথাগুলি শেষ করে প্রশান্ত রায় ঘর থেকে নিষ্ক্রান্ত। তন্দ্রা দেবীও তাকে অনুসরণ করলেন। ঠান্ডা যেন আজ বেশি পড়েছে মনে হচ্ছে। দোতলায় নিজের ঘরের জানলার সামনে দাঁড়িয়ে বাসব পাইপ টানছিল। জানলায় অবশ্য কাচের শাঁসি আটা রয়েছে। খাওয়া দাওয়া সমাধা হয়েছে ঘন্টা দেড়েক আগেই। এতক্ষণ সৈকতের সঙ্গে বিলিয়ার্ড খেলছিল বাসব। চমৎকার বিলিয়ার্ড টেবিলটা এদের। সৈকতের হাতও চমৎকার। অনেকক্ষণ ধরে দুজনে খেলেছে। তারপর বাসব ফিরে এসেছে নিজের ঘরে। কোথায় সশব্দে 11টা বাজল। কোলফিল্ডের কাছে যে টাওয়ার আছে তার চারপাশে 4টে ঘড়ি। শব্দ বোধহয় সেখান থেকেই এলো। ধোঁয়া ছাড়তে ছাড়তে বাসবের মনে পড়ল মিস্টার রায় এখনো পাটনা থেকে ফিরে আসেননি। তার কি এখন পাটনা না গেলে সত্যিই চলতো না? জানলার কাছ থেকে সরে আসবার আগে আর একবার বাগানের দিকে তাকালো বাসব। নিটোল কালো অন্ধকারের মধ্যেও আবছাভাবে দেখা যাচ্ছে গাছপালাগুলো। ঠিক এই সময়ে বাগানের গেটের কাছটা তীব্র আলোয় আলোকিত হয়ে উঠল। বাসব কাচের শাঁসির উপর ঝুঁকে পড়ল। ধীরে ধীরে একটা মোটরকার গেট পেরিয়ে বাগানের মধ্যে ঢুকছে। মিস্টার রায় পাটনা থেকে ফিরলেন। মোটর পোর্টিকো এসে থামল। এবার শুয়ে পড়লেই হয়, অনেক রাত হয়ে গেছে। বাসব বিছানার দিকে কয়েক পা এগিয়েছে মাত্র, রাতের নিস্তব্ধতাকে চুরমার করে কোথায় যেন বন্দুক গর্জে উঠল। পর মুহূর্তে একটা কাতর চিৎকার। সচকিত হয়ে উঠল বাসব। বাগানের দিক থেকে শব্দটা এলো। আল্লার উপর থেকে গ্রেট কোটটা তুলে নিয়ে গায়ে গলিয়ে নিতে নিতে বাসব দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। কয়েক পা গিয়ে সিঁড়ি, কয়েকটা করে সিঁড়ি একসঙ্গে অতিক্রম করে যতদূর সম্ভব তাড়াতাড়ি পোর্টিকো এসে উপস্থিত হলো। ক্রাইসলার খানা দাঁড়িয়ে রয়েছে নির্দিষ্ট জায়গায়। এই গাড়িতে মিস্টার রায় পাটনায় গিয়েছিলেন। বাসব সবিস্ময়ে দেখল কে একজন গাড়ির মধ্যে ঝুঁকে পড়ে কি যেন করছে। খেলা দিতেই চমকে মুখ ফেরালেন ভদ্রলোক, ডাক্তার দিবাকর গুপ্ত। তার মুখের অবস্থা অত্যন্ত শোচনীয়। তিনি অসংলগ্ন গলায় বললেন, দেখুন কি কাণ্ড। বাসব ঝুঁকে গাড়ির মধ্যে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল। ড্যাশবোর্ডের আলোয় পরিষ্কার দেখা গেল স্টিয়ারিং এর উপর মুখ গুজে পড়ে রয়েছেন প্রশান্ত রায়। কপালের এক পাশ থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে।
রক্তে তার সাদা ট্রাউজারের খানিকটা লাল হয়ে উঠেছে। কি মর্মান্তিক দৃশ্য! গুলির আওয়াজে বাড়ির সকলের ঘুম ছিল। সকলেই ঘটনাস্থলে ছুটে এলেন। এই অভাবনীয় দৃশ্য দেখবার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। বিপদের গুরুত্বে প্রত্যেকে নির্বাক। শুধু তন্দ্রা দেবী মূর্ছিত হয়ে পড়ছেন। বাসব প্রথমে কথা বলল। কাকাবাবু, পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। বাসবের কথায় রণদাকান্ত সম্বিত ফিরে গেলেন। ভাঙা গলায় তিনি বললেন, কি হলো বাসব? আমি যে ভাবতেও পারছি না আমার এই বাড়িতে শেষ পর্যন্ত। আপনি এত উতলা হবেন না সরোজবাবু, আপনি এক্ষুনি রিং করুন একবার পুলিশকে। রণদাকান্তের একান্ত সচিব সরোজ রুদ্র কাছেই দাঁড়িয়েছিল। বাসবের কথা শুনে টেলিফোন করার উদ্দেশ্যে রওনা দিল। স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকা সকলের উপর বাসব দৃষ্টি বুলিয়ে নিল। সকলেই উপস্থিত রয়েছেন, শুধু একজন, হ্যাঁ, অরবিন্দ দত্ত অনুপস্থিত। কোথায় গেলেন তিনি? এত বড় ঘটনার পর তার ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা ছিল। দৃষ্টি পড়ল বাগানের দিকে। দেখা গেল গেটের দিক থেকে এগিয়ে আসছেন অরবিন্দ দত্ত। তার কেমন যেন ত্রস্ত ভাব। সুচেতা দৌড়ে ভেতরে গিয়েছিল। এক জগ জল নিয়ে ফিরে এলো। তন্দ্রা দেবীর মুখের উপর জলের ছিটে দিয়ে তাকে সুস্থ করে তুলল। হাত ধরে তাকে তুলে নিয়ে গেল তার ঘরে। রত্নাদেবী আগেই স্থান ত্যাগ করেছিলেন। এই রক্তাক্ত ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে থাকতে তার মন বোধ হয় চায়নি। অন্যান্যরাও একে একে স্থানত্যাগ করলেন। ঘটনাস্থলে রইল শুধু বাসব ও সৈকত। পুলিশের অপেক্ষায় ওরা ওখানেই দাঁড়িয়ে রইল। ঘণ্টাখানেকের মধ্যেই থানা ইনচার্জ রাজেন শুক্লা দেখা দিলেন। এই তরুণ পুলিশ কর্মচারীটি কর্তব্যপরায়ণ হিসেবে এই অঞ্চলে সুখ্যাত। সৈকতের মুখ থেকে ঘটনাটা শুনলেন তিনি। ভদ্রলোক তাহলে বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন? ইন্সপেক্টর প্রশ্ন করলেন। আমরা ওর দেহ পরীক্ষা করি। গুলি খেয়ে উনি মারা গেছেন কি আহত হয়ে অজ্ঞান অবস্থায় এখনো বেঁচে আছেন বলতে পারবো না, সৈকত বলল। একজন কনস্টেবলকে পাঠিয়ে অবিলম্বে ডাক্তার তারানাথকে ডেকে পাঠালেন শুক্লা। তারানাথ মাজলের লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক। হন্তদন্ত হয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন তারানাথ। সতর্কতার সঙ্গে প্রশান্ত রায়ের দেহ পরীক্ষা করে বললেন, স্কাল একেবারে ভেঙে গেছে। একটু তেরছাভাবে কপালের ডান পাশে গুলি লাগে। খুলি ভেদ করে গুলি বেরিয়ে গেছে। বোধহয় আটকে আছে মোটরের শক্ত খুঁটি। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে উনি বোধহয় মারা গেছেন? নিশ্চয়ই কাছ থেকে গুলি করা হয়েছিল। কপাল ও রগের উপরকার গভীর পোড়া দাগটা লক্ষ্য করুন। আরো দু চার কথা বলে ডাক্তার বিদায় নিলেন। সৈকত এই সময় ইন্সপেক্টরের সঙ্গে বাসবের আলাপ করিয়ে দিলেন। শুক্লা আনন্দিত হলেন। খবরের কাগজের দৌলতে বাসবের কীর্তিকলাপের কথা অজানা ছিল না তার। তিনি সাগ্রহে বললেন, আপনি উপস্থিত রয়েছেন, ভালোই হলো। এই খুনের ব্যাপারে আমাকে সাহায্য করলে খুশি হব। সহাস্যে বাসব বলল, আপত্তি নেই, আমার সাধ্য মতো সাহায্য আপনাকে নিশ্চয়ই করব। এই দুর্ঘটনার সম্বন্ধে আপনার অভিমত কি? তলিয়ে কিছু ভাবিনি, তবে এখন এইটুকু বলতে পারি, মৃতদেহের পজিশন দেখে অবশ্য বলা সম্ভব হচ্ছে হত্যাকারী পোর্টিকোতেই দাঁড়িয়েছিল। মিস্টার রায় গাড়ি নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে। হত্যাকারী যে দাঁড়িয়েছিল একথা আপনি জোর দিয়ে বলছেন কিভাবে? এমনও তো হতে পারে পোর্টিকোতে গাড়ি থামার পর হত্যাকারী কোথাও থেকে ছুটে এসে গুলি করেছিল। আপনি যা বলছেন প্রথমে এই সম্ভাবনার কথা মনে উদয় হওয়াই স্বাভাবিক, কৃত ঘটনা কিন্তু তা ঘটেনি। আমি বুঝিয়ে বলছি আপনাকে, হত্যাকারী যদি প্রশান্ত বাবুর জন্য এখানে অপেক্ষা না করত, তাহলে তিনি গাড়ির মধ্যে বসেই মৃত্যুবরণ করতেন না। অন্তত 1 মিনিটের সময় পেতেন, অর্থাৎ হত্যাকারী ছুটে আসতে আসতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসতে পারতেন নিশ্চয়ই। তা তিনি পারেননি। এর অর্থ এই নয় কি হত্যাকারী তার জন্য অপেক্ষা করছিল এবং পোর্টিকোতে ঢোকবার সময় তিনি তাকে দেখতেও পেয়েছিলেন? সৈকত বলল, দেখতে যদি পেয়ে থাকেন তবে প্রশান্ত বাবু সতর্ক হলেন না কেন? দুটো কারণে তার পক্ষে সতর্ক হওয়া সম্ভব হয়নি। প্রথম, হত্যাকারী নিশ্চয়ই রিভলভার বাগিয়ে দাঁড়িয়েছিল না। দ্বিতীয়,
সে তার এত পরিচিত ব্যক্তি ছিল যে তাকে কোনো রকম সন্দেহ করার তিনি কারণ খুঁজে পাননি। আমার মতে তার অতি পরিচিত হত্যাকারীকে গভীর রাত্রে প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশান্তবাবু বেশ অবাক হয়েছিলেন। গাড়ি থামতেই বিস্মিতভাবে তার দিকে মুখ ফিরিয়েছিলেন। হয়তো প্রশ্নও করেছিলেন একটা। হত্যাকারী সঙ্গে সঙ্গে গুলি চালায়। তিনি যে মুখ ফিরিয়েছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো গুলি কানের উপর বা রগে না লেগে কপালের এক পাশে লেগেছে। প্রশংসার দৃষ্টিতে বাসবের দিকে তাকিয়ে শুক্লা বললেন, আপনার বিশ্লেষণ ক্ষমতা অদ্ভুত। আমার সৌভাগ্য যে এই কেসে আপনাকে আমি কাছে পেয়েছি। খুন করার পর হত্যাকারী কোথায় গিয়ে আত্মগোপন করে বলে আপনার ধারণা? যদি ডাক্তার গুপ্ত প্রশান্ত বাবুকে খুন না করে থাকেন তবে এই প্রশ্নের উত্তর দেওয়া বর্তমানে একটু শক্ত। ডাক্তার গুপ্ত কিরকম? বাসব ইন্সপেক্টরকে বলল, ঘটনাস্থলে ছুটে আসার পর ডাক্তার গুপ্তকেও কিভাবে দেখেছিল। ইন্সপেক্টর বললেন, ওই সময় ডাক্তার গুপ্তর উপস্থিতি আমি অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছি। সন্দেহজনক বই কি, এ সম্পর্কে আমাদের অনুসন্ধান করে দেখতে হবে। বাসব তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহ পরীক্ষা করল। ইন্সপেক্টর শুক্লা প্রশান্ত রায়ের পকেটগুলো তল্লাশি করলেন। পকেটের মধ্যে থেকে পাওয়া গেল পেন্সিল কাটা ছুরি, পার্স, রুমাল ও কোয়ার্টার সাইজের ফটোগ্রাফ একখানা। প্রশান্ত রায়ের পার্সটা পরীক্ষা করে দেখলেন ইন্সপেক্টর। 10 টাকা, 5 টাকা ও 1 টাকার নোট মিলিয়ে 47 টাকা রয়েছে তাতে। বাসব তখন ইন্সপেক্টরের কাছে ছিল না। গাড়ির পেছন দিকে গিয়ে পেট্রোল ট্যাঙ্কের মুখ খুলে একটা কাঠি ডুবিয়ে পরীক্ষা করছিল কতখানি তেল আছে ট্যাঙ্কে। কাঠির ভেজা অংশ দেখে মনে হলো 8 গ্যালনের বেশি তেল নেই। হঠাৎ বাসবের দৃষ্টি পড়ল ক্যারিয়ারের তলাকার ঘাস জমিটার উপর। রিভলভার পড়ে রয়েছে একটা। রুমালে মুড়ে সন্তর্পণে অস্ত্রটা তুলে নিল। হাতের ছাপ থাকলে নষ্ট যাতে না হয়ে যায় তাই এই সতর্কতা। ইন্সপেক্টর বাসবের হাত থেকে রুমালে মোড়া রিভলভারটা নিয়ে পকেটস্থ করলেন। এখানকার কাজ মোটামুটি এখন শেষ হয়েছে বলা চলে। এবার সকলকার এজাহার নেওয়া চলতে পারে। তবে তার আগে ডেড বডি পোস্টমর্টমে পাঠানো দরকার। গৃহকর্তাকে জানিয়ে মৃতদেহ পোস্টমর্টমে পাঠালেন ইন্সপেক্টর। তারপর সকলের এজাহার নেবার জন্য বাড়ির মধ্যে প্রবেশ করলেন। নাগ চৌধুরীদের বিরাট বাড়িতে মৃত্যুর মতোই স্তব্ধতা বিরাজ করছে। আচম্বিতেই অঘটন ঘটে যাওয়ায় সমস্ত হাসি আনন্দের উপর কে যেন জবনিকা টেনে দিয়েছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। নিজের নিজের ঘরে আশ্রয় নিয়ে চিন্তার অতল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সকলকে জেরা করা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো সূত্রই সংগ্রহ করা সম্ভব নয়। খুন করে অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে হত্যাকারী হাওয়ায় মিলিয়ে গেছে যেন। জেরার উত্তরে ডাক্তার গুপ্ত বলেছেন পোটিকোর কাছেই তার ঘর। শব্দ শুনে তিনি ওখানে গিয়ে পড়েছিলেন। তবে একটা উল্লেখযোগ্য সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে কুড়িয়ে পাওয়া রিভলভারটা প্রশান্ত রায় নিজেরই। তন্দ্রা দেবী একথা জানিয়েছেন পুলিশকে। নাগচৌধুরী হাউস থেকে বিদায় নেওয়ার সময় ইন্সপেক্টর শুক্লা সকলকে জানিয়ে গেছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন মাঝমূল ত্যাগ না করেন। বাসব নিজের ঘরের ডেক চেয়ারে বসে আকাশ পাতাল ভাবছিল। সত্যি তন্দ্রা দেবীর কথা ভাবলে দুঃখ হয়। পতিপ্রাণা শান্ত মুখটা বিদেশে এসে কি শোচনীয় দুর্বিপাক। তাকে সান্ত্বনা জানাবার কোনো ভাষা নেই। কলকাতায় তার ভাইয়ের কাছে খবর পাঠানো হচ্ছে। ডেক চেয়ারের পাশেই টিপয়, তার উপর পেন্সিল কাটা ছুরি, রুমাল, ফটোগ্রাফ ও পার্স রাখা রয়েছে। প্রশান্ত রায়ের পকেট থেকে পাওয়া এই জিনিসগুলো ইন্সপেক্টরের কাছ থেকে কয়েক ঘন্টার জন্য চেয়ে নিয়ে এসেছে বাসব। পরীক্ষা করে রিভলভারের উপর থেকে কোনো হাতের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়। বাসব অবশ্য এ সম্পর্কে নিশ্চিত ছিল। হত্যাকারী ইচ্ছে করে রিভলভারটা ওখানে ফেলে গেছে। হয়তো পুলিশকে বিপথগামী করাই তার উদ্দেশ্য। চেম্বারে 5টা গুলি রয়েছে। 1 নম্বর গুলি দিয়ে প্রশান্ত রায়কে খুন করা হয়েছে কি অন্য কোনো রিভলভারের সাহায্য নেওয়া হয়েছে তা এখনো পরীক্ষা করে দেখা হয়নি। সৈকত ঘরে এলো। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। একটা চেয়ারে বসতে বসতে বলল, বাবা অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছেন। আমাদের বাড়িতে শেষ পর্যন্ত এরকম ঘটনা ঘটবে কে জানতো। বাসব সিগারেট ধরিয়ে নিয়ে বলল, মিস্টার রায়ের এইভাবে খুন হওয়া সত্যিই আশ্চর্যের বিষয়।
প্লিজ যা করছে করুক, তুমি ভাই একটু ইন্টারেস্ট নাও। যা হবার তা অবশ্য হয়ে গেছে। এখন এই হত্যাকাণ্ডের নিষ্পত্তি না হলে আমাদের পরিবারের সুনাম নষ্ট হয়ে যাবে। আমি চেষ্টা ত্রুটি করব না সৈকত। তুমি সকলকে জানিয়ে রাখবে তারা যেন আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন। বেশ। বাসক টিপার উপর থেকে ছবিখানা তুলে নিয়ে বললেও, এই ছবিটা কার বলতে পারো? 7-8 বছরের একটা ছেলের ছবি, স্যুট পরা, মিষ্টি মুখের অধিকারী সে। ছবিটা এক নজর দেখে নিয়ে সৈকত বললেও, না, কোথায় পেলে এই ছবি? প্রশান্ত বাবুর পকেটে ছিল। আজ সন্ধ্যায় আমি সকলকে কিছু কিছু প্রশ্ন করব। এখন তোমাকে গোটা কয়েক প্রশ্ন করতে চাই, স্বচ্ছন্দে করতে পারো। সিগারেটে ঘন ঘন বার কয়েক টান দিয়ে বাসু বলল, প্রশান্ত বাবুর সঙ্গে তোমার কতদিনের আলাপ? বছর 6-এর। ক্যালকাটা রাইফেল ক্লাবে ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয়। ভদ্রলোক কি কাজকর্ম করতেন? মাইকার ব্যবসা করতেন। প্রশান্ত বাবু তাহলে ধনী লোক ছিলেন? এরপর তার অবস্থা ফিরে যায়। আগে অবস্থা বিশেষ ভালো ছিল না। শ্বশুরের সহযোগিতায় ব্যবসায় নেমে টাকা করেন। কতদিন আগে বিয়ে করেছিলেন তিনি? আমার ইংল্যান্ড যাওয়ার বছর 2 আগে। তা ধরো গিয়ে বছর 5 হলো। সুচেতা দেবীর সঙ্গে তোমার আলাপ হয় কোথায়? ক্যালকাটা রাইফেল ক্লাবেই। অরবিন্দদা ওখানকার সেক্রেটারি ছিলেন, সেই সূত্রে ও ওখানে যাওয়া আসা করতো। হঠাৎ একদিন আলাপ হয়ে গেল। তারপর? বাসু মৃদু হেসে বলল, বুঝেছি, আপাতত তোমাকে আর কোনো প্রশ্ন করব না। বিকেলে বাসু একাই বাগানে ঘুরে বেড়াচ্ছিল। অজস্র চিন্তা ওকে বিমনা করে দিচ্ছে। হঠাৎ বাসুবের দৃষ্টি পড়ল তারের বেড়ার উপরকার সুন্দর আইভিলতার ঝোপের উপর। ওখানে কি একটা আটকে রয়েছে, তাই তো? এগিয়ে গিয়ে দেখলো বেড়ার একধারে লাল রঙের কাপড়ের একটা টুকরো আটকে রয়েছে। টুকরোটা ইঞ্চি 3 হবে। বেড়ার উপর থেকে কাপড়ের টুকরোটা তুলে নিয়ে নিজের পকেটে রাখলো বাসু। আরো কিছুক্ষণ বাগানে ঘুরে বেরিয়ে বাড়িতে ফিরে এলো। ড্রয়িং রুমে দেখা হলো সৈকতের সঙ্গে। সৈকত চুপচাপ বসেছিল। বাসু বলল, এবার আমি নিজের কাজ আরম্ভ করতে চাই। তুমি ডাক্তার গুপ্তকে প্রথমে ডেকে দাও। সৈকত ঘর থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দিবাকর গুপ্ত এলেন। দীর্ঘ বলিষ্ঠ চেহারা তার, মাথায় সুচিক্কণ টাক, মুখ অসম্ভব গম্ভীর। আপনাকে একটু বিরক্ত করবো ডাক্তার গুপ্ত। বিলক্ষণ, বলুন। আমার ধারণা আপনি বোধহয় প্রথম প্রশান্ত বাবুকে মৃত অবস্থায় দেখেন। এত দ্রুত আপনি কিভাবে ওখানে পৌঁছলেন? এই প্রশ্নের উত্তর পুলিশকে আমি আগেই দিয়েছি। শব্দ শুনে গিয়েছিলাম। পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছেন তা আমি পড়েছি, কিন্তু ওই উত্তরে আমি সন্তুষ্ট হতে পারছি না। আমার এই একটা প্রশ্নের মধ্যেই অনেকগুলো প্রশ্ন জড়িয়ে রয়েছে। যেমন ধরুন, কেন আপনি জেগেছিলেন? কি ধরনের শব্দ আপনি শুনতে পেয়েছিলেন? ঘটনাস্থলে গিয়ে আর কাউকে দেখতে পেয়েছিলেন কিনা ইত্যাদি। দিবাকর গুপ্ত চুপ করে রইলেন। বাসু আবার বলল, আপনাদের পূর্ণ সাহায্য না পেলে এই জটিল কেসের সমাধান কোনো মতেই হবে না ডাক্তার গুপ্ত। ডাক্তার গুপ্ত বললেন, এবার আমি আপনার সঙ্গে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত বাসুবাবু। আপনার প্রশ্নের উত্তর আমি যথাযথই দিচ্ছি। খাওয়া দাওয়ার পর নিজের ঘরে বসে রেডিওতে বিবিসি শুনছিলাম। হঠাৎ মনে হলো করিডোরে কি যেন একটা পড়লো। উঠে গেলাম দেখবার জন্য। ঘর থেকে বাইরে আসবার সঙ্গে সঙ্গে গুলির শব্দ কানে এলো। ছুটে বাইরের বারান্দায় আসতেই ওই দৃশ্য চোখে পড়ল। তখন কাউকে সেখানে দেখিনি। করিডোরে কিছু পড়ে যাওয়ার শব্দটা কি ধরনের? শব্দটা হালকা লোহা জাতীয় কোনো জিনিস পড়ে গেলে যে ধরনের শব্দ হয়, ঠিক সেই ধরনের। প্রায় 1 মিনিট জানলার দিকে তাকিয়ে কি ভাবলো বাসু। তারপর প্রশ্ন করলো, আপনি কোথায় প্র্যাকটিস করেন? আমি রিসার্চ করি। মেনিনজাইটিসের একটা অব্যর্থ সিরাম বার করবার চেষ্টা করছি। ও, মানে আপনার? ডাক্তার গুপ্ত হাসলেন। কিভাবে আমার সংসার চলে বলছে? হ্যাঁ, বাবা মারা যাওয়ার সময় বেশ কিছু রেস্তো রেখে গেছে, তাই দিয়েই চলে যায় হেসে খেলে। বাসু প্রশ্নের মোড় ঘোরালো, প্রশান্ত বাবুর সঙ্গে আপনার কতদিনের আলাপ? প্রশান্ত আমার ছোটবেলাকার বন্ধু। আমার সঙ্গে খুবই অন্তরঙ্গতা ছিল তার।
আপনার বন্ধুকে কে এইভাবে খুন করতে পারে এ সম্বন্ধে কোনো ধারণা আপনার আছে? না, আমি অনেক ভেবে ওই সম্বন্ধে কোনো ধারণা খাড়া করতে পারিনি। বাসু পকেট থেকে সেই ফটোগ্রাফখানা বার করে বলল, এটা কার ছবি বলুন তো? চিনতে পারছি না। আপনাকে আর আটকে রাখবো না, দয়া করে রত্না দেবীকে গিয়ে পাঠিয়ে দিন। দিবাকর গুপ্ত ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রায় 10 মিনিট পরে রত্না দেবী এলেন। দীর্ঘাঙ্গী সুরূপা মহিলা, সুগায়িকা তিনি। বেতারি ও জলসায় গান গেয়ে থাকেন। এই অঘটনে কেমন মনমরা হয়ে পড়ছেন, দু চোখ লাল হয়ে রয়েছে। হঠাৎ দেখলে মনে হয় প্রচুর কেঁদেছেন বোধ হয়। বাসুক তাকে বসতে অনুরোধ করল। একটা কোচে বসতে বসতে রত্না দেবী বললেন, আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনেছেন বোধহয় হত্যা তদন্তের ভার আমার উপর এসে পড়েছে। ওটা কয়েক প্রশ্ন আপনাকে করব। বেশ তো, করুন। দুর্ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? রজত বাবুর ঘরে, তার আঁকা ছবি দেখছিলাম। পুলিশ শব্দ শুনে আপনারা দুজনেই বোধহয় ঘর থেকে বেরিয়ে এলেন। আমি একলাই বেরিয়ে এসেছিলাম। কেন? রজত বাবু সে সময় ঘরে ছিলেন না। রজত বাবুর অনুপস্থিতিতেই আপনি তার ঘরে গিয়েছিলেন ছবি দেখতে? হ্যাঁ। সেদিন রাত্রে খাওয়ার টেবিলে আপনাকে দেখতে পাইনি কেন বলুন তো? গা গুলোচ্ছিল বলে খেতে যায়নি। ডাক চৌধুরীদের সঙ্গে আপনার আলাপ কি সূত্রে বলবেন কি? রত্নাদেবী শান্ত গলায় বললেন, সুচেতা কিছুদিন আমার কাছে গান শিখেছিল, তখনই আলাপ হয়ে যায় সৈকত বাবুর সঙ্গে। বাসু ফটোগ্রাফখানা এগিয়ে তুলল, বলল, কার ছবি এখানা বলতে পারেন? না। প্রশান্ত বাবুর সঙ্গে আপনার আলাপ ছিল? না। কিছু মনে করবেন না, আপনি কি বিবাহিতা? আপনার প্রশ্ন শুনে আশ্চর্য না হয়ে পারছি না। আমার সিঁথিতে সিঁদুর না দেখেও কি বুঝতে পারছেন না? মেয়েরা অনেক সময় আজকাল সিঁথিতে সিঁদুর দেয় না, তাই। হাসলেন রত্নাদেবী। হাসিটা করুণ দেখালো। আমি কুমারী বাসুবাবু, গান বাজনা নিয়ে থাকি। বিয়ে করার অবকাশ আর পেলাম কোথায়? বাসু উঠে দাঁড়িয়ে বলল, আর বিরক্ত করব না, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। পাশাপাশি দুজনে ঘর থেকে বেরিয়ে এলো। টানা বারান্দার শেষ প্রান্তে রত্না দেবীর ঘর। ঘরে ঢুকে যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি বললেন, কবে নাগাদ ছাড়া পাবো বলতে পারেন? সঠিক বলা দুষ্কর। রত্নাদেবী ঘরের মধ্যে ঢুকে গেলে বাসু কয়েক পা পিছিয়ে এসে একটা দরজায় টোকা দিল। আসুন। আহ্বান পেয়ে দরজা ঠেলে ঘরের মধ্যে গেল বাসু। মাঝারি সাইজের ছিমছাম ভাবে সাজানো ঘরখানা। বিরাট একটা ফ্লাওয়ার ভাস রাখা টেবিলের সামনে। কার্পেট পাতা মেঝের ওপর উচ্চমানের মতো বসে রয়েছেন তন্দ্রা রায়। 48 ঘন্টার মধ্যেই তার চেহারার অদ্ভুত পরিবর্তন হয়েছে। মিসেস রায় মুখ তুললেন। মনের সমস্ত বেদনা যেন চোখের কোলেই জমাট বেঁধে রয়েছে। বাসু কার্পেটের উপর বসে পড়ে মৃদু স্বরে বলল, আপনাকে সান্ত্বনা জানাবার ভাষা আমার নেই মিসেস রায়, তবে আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বার করবার দায়িত্ব আমি নিয়েছি। তন্দ্রাদেবী নীরব হইলেন। সেই দায়িত্বের খাতিরে আপনাকে একটু বিরক্ত করব। তন্দ্রাদেবীর চোখে সপ্রশ্ন দৃষ্টি ফুটে উঠল। আপনি বলতে পারেন সেদিন মিস্টার রায় পাটনা গিয়েছিলেন কেন? না, তিনি আমায় কিছু বলেননি। আচ্ছা, আপনার স্বামী কি সবসময় নিজের কাছে রিভলভার রাখতেন? না, কালীভদ্রের সঙ্গে নিয়ে বেরোতেন। কোথায় ছিল অস্ত্রটা? আঙুল নির্দেশ করে তন্দ্রাদেবী বললেন, ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে। এখানে এসে উনি ওটা ওর মধ্যেই রেখেছিলেন। ও আচ্ছা, একটা কথা ভেবে বলুন তো, দুর্ঘটনার দিন কোনো সময় কেউ আপনার ঘরে ঢুকেছিল কিনা জানেন? একটু ভেবে নিয়ে তন্দ্রাদেবী বললেন, ডাক্তার গুপ্ত বোধহয় একবার আমার ঘরে ঢুকেছিলেন। কিরকম? আমি বাথরুমে গিয়েছিলাম, ফিরে আসবার সময় দেখলাম তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। অবশ্য তার মুখ আমি দেখতে পাইনি। তখন কটা? রাত 9:30 হবে বোধহয়। আচ্ছা মিসেস রায়, আপনার স্বামী খুব ল্যাভেন্ডার পছন্দ করতেন, তাই না? ওই না তো। একটা রুমাল বার করে বাসু বলল,
এটা মিস্টার রায়ের পকেটে পাওয়া গেছে। এতে ল্যাভেন্ডারের গন্ধ রয়েছে। মিসেস রায় রুমালখানা ভালো করে দেখে নিয়ে বললেন, এটা তার নয়। তিনি রঙিন রুমাল ব্যবহার করতেন না। রুমালের সঙ্গে পকেট থেকে সেই ছেলেটির ফটোগ্রাফখানাও বার করেছিল বাসু। দেখুন তো একে চেনেন কিনা। এক নজর দেখে নিয়ে তন্দ্রা রায় বললেন, চিনতে পারলাম না। ছবিখানা কিন্তু আপনার স্বামীর পকেটেই পাওয়া গেছে। ভালো করে দেখুন চিনতে পারেন কিনা। আমি ঠিকই বলছি, ছেলেটিকে চিনি না। আর কোনো প্রশ্ন করল না বাসু। বিদায় নিল মিসেস রায়ের কাছ থেকে। পরের দিন দুপুরে থানায় গেল বাসু। সৌভাগ্যক্রমে শুক্লা থানাতেই ছিলেন। সাদরে বসালেন ওকে, চা আনতে আদেশ দিলেন। সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরে বললেন, কত দূর এগোলেন? বাসু সিগারেট ধরিয়ে নিয়ে বলল, এগুচ্ছি গুটি গুটি পা পা করে। এদিকে আমি সদরে আপনার কথা বলে পাঠিয়েছিলাম কর্তাদের কাছে। তারা এই তদন্তে আপনার সাহায্য নিতে প্রস্তুত আছেন। ধন্যবাদ। আপনি কতদূর? বেশি এগোতে পারিনি, তবে আজ নতুন একটা সংবাদ পেয়েছি। কি সংবাদ? একজন পাহারাদারের কাছ থেকে জানতে পেরেছি দুর্ঘটনার দিন রাত 11:15টার সময় সে একজনকে নাগ চৌধুরী হাউসের মধ্যে প্রবেশ করতে দেখেছে। সেই লোকটির মুখ পাহারাদার দেখতে পায়নি। তার গায়ে ওভারকোট ছিল, মাথায় হ্যাট ছিল, এটুকুই শুধু বলতে পেরেছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। ছবিটা সম্বন্ধে কিছু করতে পারলেন? কিছুই না। ছবিখানা কার জানা গেলে রহস্য কিছুটা পরিষ্কার হতো বোধহয়। কেউই নাকি চেনে না ছেলেটাকে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওদের মধ্যে একজন ওর পরিচয় জানেন, অথচ অস্বীকার করে যাচ্ছেন। আরেকটা কথা, ল্যাভেন্ডার মাখানো রুমাল মিস্টার রায় ব্যবহার করতেন না, তবু তার পকেটে ওই রুমালখানা গেল কিভাবে? শুক্লা মাথা নেড়ে বললেন, এই দুটো প্রশ্নের সমাধান আগে দরকার। খুনি খুন করবার পর কিভাবে গা ঢাকা দিয়েছিল সে বিষয়ে কিছু ভেবেছেন? হত্যাকারীকে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করতে হয়েছিল। যতদূর আন্দাজ করছি, গুলি করবার পর সে পালায়নি। বারান্দায় যে বড় বড় থাম আছে, তারই কোনো একটার পিছনে লুকিয়ে পড়েছিল। তারপর সকলে জড়ো হলে ভিড়ের মধ্যে নিজেকে মিশিয়ে নেওয়ায় আমরা কিছু ধরতে পারিনি। এই কথা স্বীকার করতেই হবে, হত্যাকারী অত্যন্ত রিস্ক নিয়েছিল। যাই হোক, পোস্টমর্টমের রিপোর্ট এসেছে। রিপোর্ট দেখলে আপনি অবাক হবেন। শুক্লা রিপোর্টখানা এগিয়ে দিলেন। বাসু তাতে চোখ বুলিয়ে নিয়ে বিস্মিতভাবে মুখ তুলল। শুক্লা ঘাড় নাড়লেন। থানা থেকে বেরিয়ে বাসু ঘুরতে ঘুরতে নাগ চৌধুরী প্যালেসের পিছন দিকে এসে উপস্থিত হলো। জায়গাটা খুব পরিচ্ছন্ন নয়। গরুর গাড়ি যাতায়াত করায় কোনো রকমে একটা রাস্তা সৃষ্টি হয়েছে। বাসু লক্ষ্য করল নাগ চৌধুরী প্যালেসের বাউন্ডারি ওয়ালে ছোট দরজা রয়েছে একটা। ওই পথ দিয়ে ম্যাথুর যাওয়া আসা করে বোধহয়। বাসু দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় মাটি থেকে কুড়িয়ে পেল একটা মিজরাব। সেতার বাজাতে গেলে এই জিনিসটার বিশেষ প্রয়োজন হয়। ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মিজরাবটা। পেছন থেকে কি বলে উঠল, এখানে কি করছেন মশাই? চমকে মুখ ফিরিয়ে বাসু দেখল সানরাইজ হোটেলের মালিক বটুক বাবু। ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল বাসুবের। মৃদু হেসেও বলল, ঘুরে ফিরে দেখছি এধারটা। দেখুন দেখুন, যদি কোনো সূত্র টুত্র পেয়ে যান। সূত্রের সন্ধানে আমি এখানে এসেছি, আপনাকে কে বলল? নির্বিকার গলায় বটুকবাবু বললেন, কে আবার বল, এই সমস্ত তো আন্দাজে বুঝে নিতে হয় মশাই। আপনি এখানে কি মনে করে বটুকবাবু? রণদাবাবুর বাড়িতে যাওয়ার এই তো আমার পথ। হোটেল থেকে শর্টকাট হয় আর কি। কোনো সূত্র পেলেন নাকি? না, তেমন কিছু। আপনাকে বোধহয় আমি কিঞ্চিত সাহায্য করতে পারবো। ওই দেখুন। কি দেখছেন ওখানে? বটুকবাবুর আঙুল দিয়ে নির্দেশ করা জায়গাটা দেখলো বাসু। মোটরের টায়ারের ছাপ রয়েছে, কিন্তু বুঝতে পারল না কি বোঝাতে চাইছেন তিনি। মোটরের টায়ারের ছাপে অস্বাভাবিকত্ব কোথায়? আপনি স্থানীয় লোক নন, তাই জানেন না, বটুকবাবু বললেন। এটা পথই নয়, জোর করে গরুর গাড়ি চালানো হয় এখানে। রোড যাওয়া আসা করার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া দেখছেন গাড়িটা খুব বেশি দূর এগোয়নি। বাসু দেখলো টায়ারের দাগ বাউন্ডারি ওয়ালের পিছনে এসেই থেমে গেছে। বটুকবাবু, মনে হচ্ছে আপনি যেন কিছু ইঙ্গিত করছেন। ঠিকই ধরেছে,
আর একটা কথা বললে আমার ইঙ্গিত আরেকটু পরিষ্কার হবে বোধহয়। সেদিন মিস্টার রায় পাটনা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরুলেও তখনই পাটনা যাননি, 1 ঘন্টার উপর আমার হোটেলের একটা কেবিনে গিয়ে বসেছিলেন। বাসবের মনের মধ্যে চিন্তা দ্রুত ওঠানামা করতে লাগলো। কিন্তু আপনি কথা জানলেন কিভাবে? মিস্টার রায় যখন বেরিয়ে যান তখন তো আপনি আমাদের সঙ্গে ছিলেন। তা তো ছিলামই। আমি যখন হোটেলে ফিরি তখন দেখি মিস্টার রায় হোটেল থেকে বেরিয়ে আসছেন। তিনি আমাকে দেখতে পাননি। আমি অবাক হয়ে ম্যানেজারের কাছে খোঁজ খবর নিতেই ম্যানেজার বলল, ওই ভদ্রলোক ঘন্টা খানেকের উপর এখানে ছিলেন। আর কিছু জানেন বটুকবাবু? না মশাই, আপনি বুদ্ধিমান লোক, এর মধ্যে থেকেই অনেক সূত্র পাবেন আশা করি। আসুন ভেতরে যাই। আকাশের অবস্থা ভালো নয়, এই শীতে বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া নির্ঘাত। বাসব আকাশের দিকে তাকালো। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, বৃষ্টি নামলো বলে। বটুকবাবু ম্যাথরের প্যাসেজের দিকে এগিয়ে গেলেন। বাসব তাকে অনুসরণ করল। আজকের মতো এই গল্পটির প্রথম পর্বটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে জানাবেন সম্ভব হলে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্লেলিস্ট থেকে অন্য গল্পগুলো শুনতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।